কফি নিয়ে এসেছে ব্যাপার কি? আমি উঠে বলতে লাগলাম, সকাল সকাল ঘুম থেকে উঠেই কার মুখ যে দেখলাম, মনে হয় আজকের দিনটা একদমই বাজে যাবে। কই দেখি তো আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। আমার কথা শুনে মিতুরে রাগে টেবিলে রেখে চলে গেল। আমি কফি খেয়ে দেখলাম কফির স্বাদটা একটু আলাদা। বিছানা হতে উঠে পড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যেতে দেখলাম মিতু রান্না করছে। ও, কি ব্যাপার, মিতু কি রান্না পারে নাকি? শখের বশে রান্না করছে। আপু ও ভাইয়াকে দেখলাম বাসায় নেই। রান্নাঘরে গিয়ে মিতুর কাছে জানতে চাইলাম সব কোথায় গিয়েছে। ও আমার কথা শুনেও না শোনার ভান করলো। আমি আবারও বললাম, তবুও না শোনার ভান করলো। ইচ্ছে করছে না কাছে গিয়ে ওই দিনের মতো চুলের মুঠি ধরে দুই জ্বর বসিয়ে দেই। মাসুদ ভাইয়াকে ফোন দিলে উনি ফোন উঠাচ্ছে না। পরে বাড়ির বাহিরে এক কাজের মানুষের কাছে জানতে চাইলে বলেন ওনারা হাসপাতালে গিয়েছেন কে যেন অসুস্থতায় দেখতে। কোন হাসপাতালে গিয়েছে যে আমাকে বলে যায় নাই? আমি তো জানি না। রুমে চলে আসতে রান্নাঘরে উঁকি মেরে দেখি রান্না প্রায় শেষ। মিস মিতু, এতদিন তুমি আমার সাথে কথা বলো নাই, দেখি আজ কথা বলো কিনা। রুমে গিয়ে দরজা হতে অন্যমুখ হয়ে আমি শুয়ে রইলাম। শুয়ে শুয়ে ভাবছি কখন মিতু এসে আমায় বলবে, ওঠ রান্না শেষ, খাবার রেডি, খাবি চল। একটু পর বুঝতে পারলাম মিতু আমার রুমে প্রবেশ করছে। ও এসে আমাকে কিছুই বলছে না, কি যেন করছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি ও সব খাবার আমার রুমে নিয়ে এসেছে। সব রেখে ও চলে গেল। আমি জিহ্বাতে কামড় মেরে বলছি, তুই যদি আমার বোনের ননদ না হতি তাহলে আজ এই সুযোগ মিস করতাম না। তোর ইগো দেমাগ সব মাটিতে মিশিয়ে দিতাম। শুধু তোর সাথে কিছু করলে আমার বোনের সংসার ভেঙে যাবে বলে কিছু বললাম না। খেতে বসে দেখছি ভালোই রান্না করেছে মিতু। তার মানে ও রান্না পারে। আর যদি না এবারে তাহলে মাসুদ ভাইকে কে রান্না করে খাওয়াইছে? নিশ্চয়ই মিতুই। একটু পর মাসুদ ভাই আমাকে ফোন করে বলে, আবির, তোমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়েন, তাই তোমার আপুকে নিয়ে সকাল সকাল একটু হাসপাতালে এসেছি। তুমি তখন ঘুমাচ্ছিলে, তাই ডাকাডাকি করি নাই। আসবে তুমি? না, আমি যাব না। আচ্ছা রাখি বলে মাসুদ ভাই ফোন রেখে দিলেন। আমি শুয়ে টিভি দেখছি আর ভাবছি উনি আমার কে, তাই যাব আমি? আমার কেউ নাওনি। শয়তানি করে টিভির ভলিউমটা বাড়িয়ে দিলাম। ভাবছি মিতু এসে বিরক্ত হয়ে কিছু বলবে। কি হলো, ও আসছে না কেন? রুম থেকে বের হতে দেখলাম মিতুর বান্ধবী এসেছে। আপুর বিয়ের দিন যে মেয়েটা আমার সাথে কথা বলছিল ওই মেয়েটা এসেছে। গিয়ে দেখি একটু ভাব জমানো যায় কিনা। হাই, কেমন আছেন? আরে আবির, তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। তা কখন এসেছেন? এই তো 5 মিনিট। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? বুঝলাম অল্পতেই এটাকে পটিয়ে ফেলা যাবে। আচ্ছা, আপনি বলাই আমার অভ্যাস তো, এখন থেকে তুমি করেই বলছি। মিতুর বান্ধবীর সাথে বসে জমিয়ে গল্প করতে শুরু করে দিলাম। মিতু উঠে বলল, তুই বস, আমি ফাইলটা আর কফি নিয়ে আসছি। মিতু চলে গেল। আমিও গল্প করতে থাকলাম। একটু পর মিতু একটা ফাইল আর কফি নিয়ে আসলো। আমি কফি খেতে খেতে বললাম, কিসের ফাইল এটা? আমি আব্বুর থানার পাশ দিয়েই যাব, তাই আব্বু থানা থেকে ফোন করে আমাকে বললেন মিতুর ভাই আজকে থানায় আসবেন না, ফাইলটা নিয়ে যেতে, তাই এসেছি আর কি। তার মানে তোমার আব্বু কি পুলিশ? হুম। আব্বু থানার এসআই। আমি কফি হাতে উঠে আসতে ওর বান্ধবী বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? না, আসলে আমার একটু কাজ আছে আর কি। উঠে আসতে মিঠু মুচকি হাসি দিল। ও হয়তো বিষয়টা বুঝতে পেরে মনে মনে বলছে, এখন উঠে পালাচ্ছিস কেন? মারবি না লাইন পটাবি না আমার বান্ধবীকে? আমি রুমে এসে কফি খাচ্ছি আর ভাবছি, তার মানে মিতুর ভাইকে মিতুর বান্ধবীর বাবাই ওই দিন আমায় অ্যারেস্ট করতে বলেছিল। ভাগ্যিস আমি বেশি দূর এগোইনি, তার আগেই সব জানতে পেরে গিয়েছি। একটু পর আপু আসলো। আপুর মনটা খারাপ, তাই আমি অন্য কিছু না বলেই বললাম,
আপু, আমি বাসায় চলে যাব। আপু কিছু বলার আগেই মিতুর বান্ধবী বলল, চলুন আমি আপনাকে আমার গাড়িতে ড্রপ করে দিয়ে আসি। যে ভয়ে যেতে চাচ্ছি সেই ভয়টাই আবার আমার সাথে যাবে বলছে। আপু বলল, আজকে রাতটা থেকে যা, কাল সকালে যাস। তোর ভাই বিকালে একটু ঘুরতে নিয়ে যাবে। আমি ওকে ওকে বলে রুমে গেলাম। বিকালে ভাইয়া আপু আমি মিলে অনেক ঘোরাঘুরি করলাম। মাসুদ ভাইয়া বেশ কিছু আমাকে শপিং করেও দিলেন। উনি বললেন, তোমরা বাসায় যায়, আমার থানায় একটু কাজ আছে। আমি আর আপু চলে আসলাম। কিছুক্ষণ পর আপু এসে আমাকে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। আমাকে খেতে দিয়ে বলল, ভাই তুই খা, আমি মিতুকে ডাকি ও খেয়েছে কিনা। আপু চলে গেল। একটু পরে সেই বলল, ভাই মাথা মনে হয় 100 ডিগ্রি গরম, চোখে জল আর রাগে কটমট করছে মহারানী। আমি বললাম, কেন আপু, কি হয়েছে? ওই যে আমি আর তো তো আমি তুই আর তোর ভাই ঘুরতে গিয়েছিলাম, মিতুকে নিয়ে বলি নাই, ও সাথে নিয়ে যায়নি, তাই মনে হয়। আবার খাওয়া প্রায় শেষের দিকে দেখলাম মিতু এসে খেতে বসলো। আপু কিছু দিতে গেলে বলে উঠলো, আমার হাত আছে, আমি নিয়ে খেতে পারি। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমিও বুঝলাম মিতুর মটকা আজ বেশ গরম, ওকে কিছু বলা যাবে না। খাওয়া দাওয়া শেষ। আপুর সাথে বসে বসে টিভি দেখছি আর গল্প করছি। একটু রাত হয়ে গেলে আমি আবার ঘুমাতে চলে আসলাম। শুয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে বুঝতে একটু একটু পারছি, আর বুকের উপর বারবার কে যেন হাত রাখছে। আমি ঘুমের ঘোরে সরিয়ে দিচ্ছি, তবুও আবার হাত দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। পাশে কেউ আছে কিনা হাত দিয়ে দেখতে গিয়ে দেখলাম কে যেন শুয়ে আছে। আমি লাফ দিয়ে উঠে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। এ কি মিতু তুই? মিতু ওর মুখে হাত দিয়ে বলল, একদম চুপ থাক। তুই আমার বিছানায় কেন মিতু? আমার রুমের দরজা তো অফ, কি করে ভিতরে আসলো তুই? তোর আগেই আসছি, আর কি জন্য এসেছি সেটা এখন বুঝাবো তোকে। দেখ মিতু, তুই যদি ভাবিস যে আমার রুমে এসে উল্টোপাল্টা কিছু করে তোর ভাইয়া ও আপুর কাছে আমাকে খারাপ বানাবি, তাহলে তুই চরম ভুল করবি। কেননা এটা আমার থাকার রুম। আর ওনারা কিছুই বিশ্বাস করবে না, বরং উল্টো তোকে খারাপ ভাববে। মিতু আমার কথা শুনে হা হা করে হেসে দিল। আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম। মাত্র 2-3 কথা বলে তুই আমার বান্ধবীটাকে পটিয়ে ফেলেছিস। ও তোকে ভালোবেসে ফেলেছে। সন্ধ্যায় আমাকে ও ফোন করে তোর নাম্বার চাইলো, তাই ভাবলাম নিজের হাতে এর কাছেই পড়ে আছে একটা অমূল্য কিছু, আমি তার কদর না বুঝে তাকে দূরে সরিয়ে দিয়েছি, আর না আজ তাকে আপন করে নেব। মৃত্যুর কথা শুনে আমি একটু হাসি দিয়ে মনে মনে বলছি, যে আমার মূল্যটা এতদিন বুঝে নাই, তার সঙ্গে জীবন পার আমি করব না। মাত্র 2 দিনেই আমার বিষয় সবটা না জেনে যে আমাকে ভালোবেসেছে, তার ভালোবাসা আমি গ্রহণ করে নেব। তুমি হা তুই হাসিস কেন? এমনি। আচ্ছা মিতু আমার আরও কাছে আসতে থাকলো। দেখ মিতু, আর কাছে আসার চেষ্টা করবি না, নইলে আমি ভাইয়া আপুকে ডাক দিব। ও কিছু না শুনেই আমার কাছে আসতে থাকলো। আমিও কি করব বুঝতেছিলাম না, তাই আজকেও আবার ওই দিনের মতো মিতুকে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। আজ আর ওই দিনের মতো আমার সাথে মারামারি না করে ও বসিয়ে দিল এক চিৎকার। ওর এক চিৎকারে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। আমি ভয় পেয়ে মিতুর মুখটা চেপে ধরলাম। এটা তুমি কি করলে মিতু? ভাই আপু এসে দরজা ঠক ঠক করতে লাগলো। কি হয়েছে ভাই, দরজা খোল। আবির দরজা খোলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। অবশেষে মিতুর মুখ ছেড়ে দিয়ে দরজা খুলে গেলাম। দরজা খুলে মিতুর দিকে তাকাতেই দেখলাম এই কয়েক সেকেন্ডে ওর চুলগুলো এলোমেলো করে ফেলেছে, ওড়নাটিও মেঝেতে ফেলে দিয়েছে। ভাইয়া আপুর রুমে প্রবেশ করতেই মিতু গিয়ে মাসুদ ভাইয়াকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করে দিল। ভাইয়া আবির আমাকে জোর করে, আমি রাজি হইনি দেখে এই দেখ চড় মেরেছে। ছি আবির, এইগুলো কি? আমাকে মারতে গেলে আপু ধরে ফেলেন মাসুদ ভাইয়াকে। আপুকে ঝাটকানি মেরে ফেলে দিয়ে আমার কাছে মারতে এসেই হঠাৎ থেমে গিয়ে বলেন, তুমি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবা, নইলে আমি তোমার গায়ে হাত উঠাতে বাধ্য হব। ভুলে যাব তুমি আমার শালা বাবু।
আমি চলে আসছি। আর ভাবছি আজ মিতু মাসুদ ভাইয়ের কাছে সত্যি আমাকে খারাপ প্রমাণ করেই ছাড়লো। আমার জন্য আম্মুকে মাসুদ ভাইয়ার কত কথাই না এখন শুনতে হবে। এসব কি হয়ে গেল? মিতুর এ কেমন ভালোবাসা বুঝলাম না। একটু আগেই বললো আমি নাকি অমূল্য সম্পদ, যা এতদিন ওর হাতের কাছেই ছিল। আর এখন কি চাল দিল যে ও বাড়িতে যাওয়ার আমার আর মুখ রইল না। বাসায় আসলাম, কিছুই ভালো লাগছে না। আজ 4 দিন ওয়ার্কশপের মানুষদের কাজে আসলে ঘুরিয়ে দিয়ে যাচ্ছি। আপুর সাথে কোনো কথাই নেই। মিতু আসলে আমার জীবনটাকে বিষিয়ে দিচ্ছে। ওর ভালোর জন্য ওই দিন পার্কে ওর সাথে অমনটা করেছিলাম। ও আমাকে জেলে দিল। তবুও আমার কোনো রাগ হয়নি ওর ওপরে। ইচ্ছে করেনি ওর ওপরে কোনো প্রতিশোধ নেই। 5 দিনের দিন দেখলাম আপু ব্রিফকেস নিয়ে বাসায় এলো। আপু কি হয়েছে তোর? ভাই তুই আসার পর থেকে ওনার সাথে আমার কথা কাটাকাটি হয় মিতুকে নিয়ে। কাল রাতে ওর সাথে অনেক ঝগড়া হয়। রাতেই আমাকে বাড়ি হতে বাহির করে দিয়েছিল। কিন্তু এত রাতে কোথায় যাব, তাই বাড়ির বাহিরেই রাতটা কাটিয়ে আজকে চলে আসলাম। আমার আর সহ্য হলো না। মিতু আজ শুধু আমার না, আমার আপুর জীবনটাও নিয়ে খেলছে। এবার ওকে দাঁত ভাঙা জবাব না দিলেই নয়। আমি রেগে কটমট করে যাব কি? না ভাই, তুই কিছু করলে আমার সংসারটা পুরো ভেঙে যাবে। আমরা বরং ধৈর্য ধরি, ওনার রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। আমি থেমে গেলাম। এখানে তো মাসুদ ভাইয়ের কোনো দোষ নেই। নিজের বোন যদি নাটক করে বা ভাই শুনে অন্য তার অন্য তার বোনকে কেউ রেপ করতে চেয়েছে, তাহলে কি সে চুপ থাকবে? থাকবে না। যা দোষ সব মিতুর। মিতুর সাহস ও অহংকার দিন দিন বেড়েই চলেছে। আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আপু অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দিব বুঝলাম না। 2 দিন হলে আবার আমি ওয়ার্কশপে পুনরায় কাজ শুরু করে দিলাম। খুব ভালোই চলছিল। কিন্তু প্রতিদিন আপুর কান্না আমার আর ভালো লাগতো না। 10 দিন মাসুদ ভাইকে আপু ফোন করেই চলে, উনি ধরে না। এভাবে আরো বেশ কিছুদিন হয়ে গেল। আমিও আপু পথ চেয়ে বসে থাকলাম, কবে মাসুদ ভাই এসে আমার আপুকে নিয়ে যাবে। কিন্তু উনি আসলেনই না। এর মধ্যে আমার কলেজের ভর্তির ডেট চলে আসলো। কলেজে ভর্তি হয়ে গেলাম। কিন্তু আমি কলেজে শুধু ভর্তির দিন ছাড়া যাইনি। ভাই, চল আজকে আব্বুকে দেখে আসি। উনি আমাদের পিতা, ভুল করেই ফেলেছেন। এখন উনি যথেষ্ট সাজা পেয়েছেন। আজ উনি আমাদের মতো এতিম। তুই আমি ছাড়া ওনাকে জেলে দেখতে যাওয়ার মতো কেউ নেই। আব্বুকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার। কিন্তু আব্বুকে দেখতে গেলে মাসুদ ভাইয়ের সাথে আপুর দেখা হবে ভেবে আমি রাজি হয়ে গেলাম। কিছু খাবার কিনে নিয়ে আপুর সাথে রওনা দিয়ে দিলাম। থানায় পৌঁছে 15 মিনিট ধরে বসে আছি। মাসুদ ভাই থানায় নেই। ওনার অনুমতি ছাড়া আব্বুর সাথে কেউ দেখা করতে পারবেন না। আব্বু মাসুদ ভাইয়ের বউ বললেও আমাদের দেখা করার পারমিশন ছিল না। আমি আপু খাবারগুলো নিয়ে বসে থাকলাম। একটু পর মিতুর বান্ধবী অনুর বাবা থানার এসআই এসে আমাদের পারমিশন দিয়ে দিল। আপু আব্বুর কাছে গিয়ে কান্না আরম্ভ করে দিল। আমি একটু দূরে অন্য মুখে দাঁড়িয়ে থাকলাম। মা ওকে একটু কাছে আসতে বললাম। ভাই এদিকে আয়, আব্বু ডাকছে। আমি তবুও গেলাম না। আপু আবারও ডাকলো। এবার গেলাম কাছে। যেতে আব্বু 2 হাত জোরে করে ক্ষমা চাইতে যাবে কি, আপু ওনার হাতটি ধরে ফেললো। না আব্বু, তুমি পিতা হয়ে সন্তানের নিকট এভাবে হাত জোর করতে পারবে না। উনি এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা ভালো থাকিস, আর যদি পারিস আমায় মাফ করে দিস। আপু আব্বুকে খাইয়ে দিল। একজন এসে জানালো সময় শেষ, এবার আপনারা আসুন। অনুর আব্বু আমাদের বলল ওনার আর 1 সপ্তাহ পর জামিন হবে। আমি আর আপু থানা হতে বের আসতে গাড়ি থেকে মাসুদ ভাই আসলেন। আপু ভাইকে দেখে দাঁড়িয়ে গেলেন। কথা তো দূরে থাক, ভাই আপুকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আপু আর আমি বাসায় চলে আসলাম। রাতে ঘুমোতে গিয়ে দেখি সত্যি আমার মনে হচ্ছে আব্বু আজ আসলে আমাদের মতো এতিম। উনি না হয় একটা ভুল করেই ফেলেছেন। আমার উচিত ওনাকে মাফ করে দেওয়া। বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। 1 সপ্তাহ পর আপু আমাকে না বলে বাসা হতে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। আমি ডাক দিয়ে কোথায় যাচ্ছে জানতে চাইলে আপু আমাকে কিছু বলে না। 2 ঘন্টা পর দেখছি আপু ও আব্বু বাসায় আসলো। আমি গিয়ে আব্বুর
আমি গিয়ে আব্বুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম। উনিও আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? আব্বু এগুলো কি বলল? আজ মনে হয় আজ মনে হচ্ছে আমি এতিম থেকে সব কিছুই যেন আবার ফিরে পেলাম। কিন্তু মাঝখান হতে আমার আপুর সংসারটা ভেঙে যেতে বসেছে। জানি না মাসুদ ভাই আপুকে ওনার বাসায় আবার ঠাঁই দিবে কিনা। আপু বলল, ভাই, এখন হতে আমি আর আব্বু ওয়ার্কশপের কাজগুলো দেখবো। তুই কলেজ যা, শুধু ভর্তি ছাড়া একদিনও কলেজ যাস নাই। কাল থেকে কলেজ যা তুই। আচ্ছা। পরের দিন কলেজ গিয়ে বসে আছি। একটু পর মিতু ও অনু দুজনকে একসাথে ক্লাসে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম। ভাবছি অনু না হয় আমার সাথেই পড়তো। ও এই কলেজে ভর্তি হয়ে আমার সাথে পড়তেই পারে, কিন্তু মিতু কেন এই কলেজে এসেছে? একটু পর স্যার ক্লাসে আসলেন। নাম কল করলে মিতু প্রেজেন্টও করলো। আমিও আরও অবাক হয়ে গেলাম। মিতু ফেল পড়ে কিভাবে আবার আমার সাথে পড়তে পারে? স্যার চলে গেল। অনু এসে আমার কাছে বসে গল্প করতে লাগলো। মিতুর তা দেখে সহ্য হলো না, ও বাহিরে চলে গেল। সব ক্লাস শেষে অনু ওর গাড়িতে আমাকে কিছুটা পথ এগিয়ে দিল। আমি এবার নেমে বাসায় যাচ্ছি আর ভাবছি, এবার ভালোই হবে। মিতু তোর ভাই পুলিশ আর অনুর বাবা এসআই। তুই কার কাছে কমপ্লেন করিস তাই দেখবো। অনুর সাথে ভালো বন্ধুত্ব করে ওর বাবা অব্দি পৌঁছে তোর লোক তোর লাকে নাকে মুখে দড়ি দিয়ে ঘোরাবো। বাসায় চলে আসলাম। এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে বসে বসে ভাবছি, মিতু কিভাবে আমার সাথে পড়তে পারে বা কলেজে একই ক্লাসে ভর্তি হলো। সেটা তো আমি আপুর কাছে জানতে চাইলে সব জানতে পারবো। একটু পর দেখলাম আপু একটা বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন। আপু আমাকে দেখে জানতে চাইলো, ভাই কলেজ হতে কখন ফিরলি? আপু, এই তো একটু আগে। ও আচ্ছা, তাহলে তুই একটু বস, আমি রান্নার কাজটা সেরে ফেলি। রান্না করে খেয়ে আবার আব্বুর জন্য খাবার নিয়ে যেতে হবে। আপু রান্না করছে আর আমি গিয়ে ওর আশেপাশে ঘুরঘুর করছি। যার জন্য মাসুদ ভাই আপু ও আমাকে বাসা থেকে বের করে দিল। আমি তার কথাই আপুর কাছে কিভাবে জানতে চাইবো বুঝতেছি না। আপু যদি আবার বিষয়টা অন্যভাবে নিয়ে বসে? ভাই, কিছু বলবি? না আপু, তোর রান্না করা দেখবো, তাই তো আর কি। আপুর কাছে জানতে চাইলাম না, ভাবলাম অনুর কাছেই সব জেনে নিব। আব্বুকে রান্নার কাজে সাহায্য করলাম। রান্নার কাজ শেষ, হাত মুখ ধুয়ে এসে আপু আমি খেতে বসেছি। খাবারের থালা হাতে নিয়ে আপুর দিকে চেয়ে চেয়ে ভাবছি, আপু এই 10টা দিন কতই না সুখে ছিল। আজ আমার জন্য আবার এসব খাবার খেতে বসেছে। ওকে নিজের স্বামীর ঘর ছাড়তে হয়েছে। কি হয়েছে ভাই? তখন থেকে তোকে দেখছি কেমন যেন দেখাচ্ছে। আপু, আমার জন্যই আম, আজকে তোর এই অবস্থাটা হলো। আমার জন্যই আজকে তোকে বাসায় এসে এসব খাবার খেতে হচ্ছে। তোর জন্য কেন হবে ভাই? আমার ভাগ্যে এসব লেখা ছিল, তাই হয়েছে। আর এই বাসায় যখন আমি এমনি বেড়াতে আসতাম তখন কি আমি এসব খাবার খেতাম না বল? ওনার রাগ হয়েছে, রাগটা কমলেই দেখবে আমাকে নিতে আসবেন। ভাই, তুই এসব ভাবিস না। না খেয়ে খেয়ে নে তো। কোথায় আমি আপুকে সান্ত্বনা দিব? তা না, আপু ও আমাকে উল্টো সান্ত্বনা দিয়ে বসলো। খাওয়া দাওয়া শেষ করে আপু আব্বুর জন্য খাবার নিয়ে যাবে কি? আমি উল্টো, আপু তুই সকাল থেকে কাজ করে বাজার করে বাসায় ফিরলি, রান্না করে আবার এখন আব্বুর কাছে খাবার নিয়ে যাবে? বরং আমি আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি, তুই এখন ক্লান্ত, একটু বিশ্রাম কর। খাবারগুলো একটা ব্যাগে করে নিয়ে আমি রাস্তা দিয়ে আসছি। পেছন থেকে একটা গাড়ি এসে বারবার হর্ন বাজাচ্ছে। আমি রাস্তার একপাশে গিয়ে চলে যাওয়ার জায়গা করে দিচ্ছি, তা না যেয়েও তবু হর্ন বাজিয়ে যাচ্ছে। পিছনে ফিরে বলতে লাগলাম, গাড়ি যাওয়ার মতো তো যথেষ্ট জায়গা আছে, তবু পেছন পেছনে এসে এমন হর্ন বাজাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? একটু খেয়াল করে দেখলাম, আরে এটা তো অনু। কী ব্যাপার আবির, মাথা তো গরম যে? এমনি একটু দুষ্টুমি করছিলাম আর কি। ও বুঝলাম। কোথায় যাচ্ছ? আর ব্যাগে কি? আব্বুর জন্য খাবার নিয়ে যাচ্ছি। ও এসো, আমি এগিয়ে দিয়ে আসি। না, আমি হেঁটেই যাব। আরে আমি তো এই দিক দিয়ে যাব। আসো তো। উঠে পড়লাম গাড়িতে। আচ্ছা আবির, খাবার দেওয়ার পর তোমার কি ওইখানে কোনো কাজ আছে? না, তো কাজ তো নেই। তাহলে চলো না, খাবার দিয়ে এসে আমরা একটু গাড়িতে ঘুরে
গাড়িতে করে ঘুরি। না এসব কী বলো তুমি? সবাই দেখলে কী বলবে? কী বলবে? আমরা তো বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে ঘুরতে পারি না নাকি? আমি ভাবছি আ আম আমি আবার অনুর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম কবে থেকে? প্লিজ চলো না। আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। আব্বুকে খাবার দিতে আমি ভেতরে গেলাম। ও গাড়ি নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকলো। খাবার দিয়ে আব্বুকে বলে ক্যাশ হতে কিছু টাকা নিয়ে আসলাম। কেননা টাকা লাগতেই পারে। গাড়িতে এসে বসলাম। অনু আর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ও বলল, চলো এবার আমরা দুজনে কিছু খাবো। এক দামি হোটেলে সামনে অনু গাড়ি দাঁড় করালো। অনু, আমি না খেয়ে এসেছি। আজকে না খাই, অন্য একদিন খাবনি। মানুষ শুধু খেতেই কি যায় নাকি? তাহলে চলো দুইজনে গিয়েই বুঝবে। অনু আগে আর আমি ওর পিছনে গিয়ে হোটেলে ঢুকলাম। ও ওয়েটারকে ডেকে অর্ডার করা শুরু করে দিল। এতক্ষণে বুঝলাম ও কেন আমাকে লিফট দিল। ও হোটেল নিয়ে আসলো, তার কারণটা কি? আমাকে বলল, তুমি কি খাবে? একটা কিছু অর্ডার করে দাও, কফি হলেও চলবে। আচ্ছা অনু, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আচ্ছা, আবার জানার মতে মিতু তো ফেল করেছিল, ও কিভাবে আমাদের সাথেই পড়ছে? কেন তুমি জানো না? মিতুর আইসিটিতে 2 মার্কের জন্য ফেল এসেছিল। পরে ও বোর্ড চ্যালেঞ্জ করেছে, কোনো রকমে পাশ এসেছে আর কি। ও আচ্ছা। আবির, আমরা তো বেস্ট ফ্রেন্ড, সো আমরা তুই করে কথা বললে কি কোনো সমস্যা হবে? আরে না, সমস্যা হবে কেন? থ্যাংক ইউ। নাও এবার খাওয়া শুরু করো। মানে এসব তো তুমি খাবে বলে অর্ডার করলে। আরে না, এগুলো তোমার জন্য অর্ডার করেছি। আর তুমি যা খেতে চেয়েছো আমি তা খাবো। আমি কিছুই বুঝলাম না, অনু এমন কেন করলো। খাওয়া শুরু করলাম। এক হাত দিয়ে খাচ্ছি আর অন্য হাত পকেটে ঢুকিয়ে দিয়ে টাকাগুলো নাড়ছি আর ভাবছি, রক্ষা করো বাবু, না জানি আজকে কত অপমানই হতে হবে। আমার যেন খাবারগুলো ভেতরে যাচ্ছে না, গলায় গিয়ে আটকে যাচ্ছে। খাবার না হয় মনে হচ্ছে অপমান গিলে খাচ্ছি। কি হলো, খাও। আসলে অনু, তুমিও যদি আমার সাথে খেতে তাহলে ভালো হতো আর কি। অনু আমার সাথে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ। ও এটার বিল দিল 1600 টাকা। আমি জানি আমার পকেটে মাত্র 500 রয়েছে। 1100 টাকা কোথা থেকে আসবে? বিলের কাগজ নিয়ে আমি যেন ঘামতে শুরু করে দিলাম টেনশনে। দেখি তো কত টাকা বিল আসছে, মাত্র 1600 টাকা। এই নিন। অনু, থাক না, আমি বিল দিয়ে দিচ্ছি। অনু আমাকে বাসা অবধি নামিয়ে দিয়ে কাল কলেজ যাবে কিনা জানতে চেয়ে চলে গেল। আমি বাসায় এসে দেখছি আপু শুয়ে আছে। আপুর মুখের দিকে লক্ষ্য করলাম ওর চোখের নিচে দিয়ে কালচে দাগ পড়া শুরু হয়ে গেছে। একটু পর এক ব্যক্তি এসে একটা লেটার দিয়ে গেল। আমি খুলে পড়তেই যা দেখলাম, সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ফেরেশতার মতো একটা মানুষ এটা করতে পারে কিভাবে আমার মাথায় ঢুকছে না। আমি চেয়ারে বসে পড়লাম। চিঠি খুলে পড়ে দেখি এটা আমার আপুর ডিভোর্স লেটার। মাসুদ ভাই আমাকে ডিভোর্স দিয়ে একটা সই চেয়েছেন। আমার মাথাটা যেন ঘুরতে লাগলো। সবার আগে আমার আপু ঘুম থেকে উঠলে আমি ভাই হিসেবে কিভাবে এই কাগজখানা ওকে ধরিয়ে দিয়ে বলবো, আপু ভাই তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি চিঠিটা টেবিলে রেখে মুখে হাত দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিলাম। এ কী যে হয়ে গেল আমার জন্য। আপুর এমন মধুর সংসারটা আজ ভেঙে গেল। একটু পর, ভাই তোর কি হয়েছে? এইভাবে বসে কাঁদছিস কেন? আমি গিয়ে আপুর পা চেপে ধরে বলতে লাগলাম। আমাকে আটকে দিয়ে বলল, আরে এসব কী করছিস? কি হয়েছে বল। আপু হাত চেপে ধরে ক্ষমা চাইলেন। আপু আমাকে মাফ করে দে প্লিজ। আজ আমার জন্য তো। ভাই কি হয়েছে বল। আমি একটু টেবিলের দিকে তাকালাম। আপু বুঝতে পেরে ডিভোর্স লেটারটি পড়তে শুরু করে দিল। আমি মেঝোতে হাঁটু গেড়ে বসে পড়লাম। একটু পর আপুর হাত হতে ডিভোর্স লেটারটি মাটিতে পড়ে গেল। ও বিছানায় চুপ করে বসে পড়ল। আমি গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম। আপু আমাকে মাফ করে দে। আজ আমার জন্য। আমার মাথাটি আপু জড়িয়ে ধরে বলল, ভাই যে মানুষটা আমার সাথে সারা জীবন কাটাবো ভেবে
মানুষটার সাথে সারা জীবন কাটাবো ভেবে হাতটা ধরেছিলাম, আজ সে আমার হাতটা এভাবে ছেড়ে দিয়ে দিবে ভাবি নাই। এভাবে আমাকে পর করে দিল ভাই। কি বলবো, কি সান্ত্বনা দিব, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু চোখের পানি বয়ে যেতে থাকলো। ভাই তুই নিজেকে দোষ দিস না, আমার ভাগ্যের লিখন সব। আপুর হাত ধরে বললাম, আপু চল, আমাদের মাসুদ ভাইয়ের কাছে একটু কথা বলা উচিত। ডিভোর্স লেটারটি হাতে নিয়ে আমি আর আপু মাসুদ ভাইয়ের বাসায় ছুটে গেলাম। মাসুদ ভাইয়ের বাসায় পৌঁছে গেলাম। বাসায় ঢুকতে দেখি মাসুদ ভাই ও তার বোন মিতু বসে গল্প করছে। আমরা কেন এসেছি আমাদের দেখে হয়তো উনি বুঝে গিয়েছেন। উনি দাঁড়িয়ে গেল, আপু ওনার একটু কাছাকাছি গেল। অন্যদিকে আমি চোখে জল নিয়ে মিতুর দিকে তাকিয়ে রইলাম। তুমি এটা কি করতে যাচ্ছ? এভাবে তুমি আমাকে পর করে দিবা? আমার হাতটি এভাবে ছেড়ে দিতে পারবা? মাসুদ ভাইয়া কিছু না বলে আপুর হাতে থাকা ডিভোর্স পেপারটি নিয়ে দেখলেন আপু তাতে সাইন করছে কিনা। আপু সাইন করেনি দেখে উনি নিজের পকেট থেকে একটা কলম বের করে দিলেন, কলম সহ কাগজটা আপুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সাইন করো। আপু কিছু না বলে ওনার দিকে চেয়ে রইল। আচ্ছা আমাকে ডিভোর্স দিবে ঠিক আছে, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে কেন আহ, দিবে তার কারণটা তো বলে দাও। কারণ জানতে চাস? কারণ হলো তোর সাথে আমার যায় না। তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস সম্পূর্ণই আলাদা। এখন স্ট্যাটাসের কথা বলছো, বিয়ের আগে তো আমি তোমাকে এসব কথা বলেছি। তুমি তখন তখন তুমি কি বলেছিলে? এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো সব? না কিছুই ভুলে যায়নি? তখন তো আমি পুরো আবেগে ভরপুর ছিলাম। বুঝি নাই যে তোর মতো এত এতিম মিসকিনদের সাথে আমার সংসার করা হবে না। তুই বউ তো দূরে থাক, আমার বাসার কাজের মেয়ে হওয়ারও যোগ্য না। সাইন করবি নাকি? জোর করে সাইন করে নিয়ে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিব। প্লিজ তুমি এভাবে বলো না। আমি পায়ে পড়ি বলে আপু ওনার পা ধরতে যাবে কি উনি উল্টো সরে গেলেন। আপু সরে গিয়ে পা চেপে ধরলে আপু আপুকে উনি একটা লাথি মেরে দিল। সবার আগে গল্প আর আমার আর সহ্য হলো না। বেশ অনেক হয়েছে মাসুদ সাহেব, আইন অনুযায়ী আপুর গায়ে হাত তোলার জন্য আপনার আর এখন কোনো অধিকার নেই, কেননা আপনি আমার আপুকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আজ যাকে লাথি মেরে কুকুরের মতো দূরে সরিয়ে দিচ্ছেন, মনে রাখবেন তার জন্যই আজও আপনার দেহে প্রাণটা আছে। আপনার জন্যই সে নিজের জীবনটা দিতে বসেছিল। যে বোনকে নিয়ে আজ আপনি এত নাচছেন, মনে রাখবেন একদিন তার জন্যই আপনার মুখে চুলকালি পড়বে। আর মৃত্যু, আজ তো তুমি খুব খুশি তাই না? তোমার মিথ্যে অভিনয়টা তোমার ভাইয়ের চোখে এমনভাবে পটি হিসেবে লেগে দিয়েছ যা হয়তো আর সরবে না। যেদিন তোমাকে তোমার স্বামী ডিভোর্স করবে, সেদিন বুঝবে একটা মেয়েকে তার স্বামী বিনা দোষে ডিভোর্স দিলে তাতে কি ঠিক ঠিক কতটা কষ্ট হয়। নে আপু সই করে দেয়। আপু ডিভোর্স পেপার ও কলম হাতে নিয়ে বলল, না ভাই, ওনাকে আমি ভালোবাসি, আমি তা পারবো না। আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দিব না, ভয় পেও না। কেননা আমি তোমার সামনে এসে কখনো আর স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, আমি যেদিন মরে যাব ওই দিন শুধু স্বামী হিসেবে তোমার পায়ের ধুলোটুকু দেওয়ার জন্য আমার জানাজার নামাজে গিয়ে দাঁড়িয়েও। চল ভাই। মাসুদ সাহেব যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, ওই দিন সত্যি সবটাই আপনার বোনের সাজানো নাটক ছিল। আর হ্যাঁ, একদিন এই এতিম মিসকিন থাকবে না। একদিন ঠিকই এরা নিজেদের ভাগ্যটাকে লিখবে। আবার ডিভোর্স লেটারটি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বিছানায় বসে রয়েছেন। আপু ও আমি গিয়ে আব্বুর দুই পায়ের দুই পাশে বসলাম। কি হয়েছে বাবা তোদের? আব্বু ডিভোর্স লেটারটা আব্বুকে দিল। উনি পড়ে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা এসব ধনী মানুষেরা আমাদের মতো মানুষের সাথে শুধু স্বার্থের জন্যই মিশে। যেমন আমাকে ওই দিন ফাঁসিয়ে তোদের থেকে আলাদা হতে হতে হয়েছিল। তোর তোরা বাসায় নেই দেখে আমি ভাবলাম আমি রান্নার কাজটা সেরে ফেলি। নিজ হাতে রান্না করেছি, চল তোদের দুজনকে আমি আজ খাইয়ে দেব। আব্বু রান্না করেছে শুনে আমি কিছুটা অবাক হলাম। আব্বু না খেতে চাইলেও আমার আব্বুর জোরাজুরিতে রাজি হয়ে গেল। আব্বু আমাকে ও ও আপুকে খাইয়ে দিচ্ছে। প্রথমবার
খাবার মুখে দিতেই এতটা স্বাদ লাগলো যে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আব্বু এত সুন্দর রান্না করতে পারেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আব্বু এসে একদিন বলল, তুই কলেজ যাস না, তাই প্রতিদিন এ অনু নামের একটা মেয়ে এসে আমার কাছে কলেজ কেন যাস না জানতে চায়। আজ এসে বলল, তোদের পরীক্ষা নাকি আর বেশি দিন নাই, কাল থেকে তুই কলেজ যা। আব্বু আমি আর পড়াশোনা করব না। আব্বু তুমি আমাদের ওয়ার্কশপে কাজ করব। না ভাই, পড়াশোনা বাদ দিস না, তুই বরং পড়াশোনার পাশাপাশি একটু আমাদের সাথে থাকিস, তাহলে আব্বু আর আমি পারবো সব দেখাশোনা করতে। আচ্ছা, তাহলে কাল থেকে আমি কলেজ যাব। কিন্তু কাল আপু আমাকে আর তোকে থানার এসআই সাহেব ডেকেছেন। আব্বুর মামলায় বিষে মামলার বিষয়ে কিছু কথা বলবেন। আমি সন্ধ্যায় অনুর বাসায় রওনা দিলাম। অনুর আব্বুর জন্য নিচে সোফায় বসে আছি। উনি আসলে বললাম, স্যার আমি অনুর বন্ধু, একটু দয়া করে আপনার কাছে এসেছি, একটু দরকারে আপনার কাছে এসেছি। ও আচ্ছা, অনু তো বাসায় নেই, ওর বান্ধবীর বাসায় চলে গিয়েছে। বলো কি খাবে? না থাক স্যার, আসলে আমার দরকারটা সেটাই তো শুনবো। উনি একজনকে ডেকে নাস্তার জন্য কিছু নিয়ে আসতে বললেন। নাস্তা খেতে খেতে বললেন, বলো কি দরকার? আসলে আপু সহ ওর কয়েকজন বন্ধু আমার বোনকে টিচিং এর দায়ে জেলে যে কেসে আটকে আছে, আমার আপু ওই কেসটা উইথড্র করবেন। ও আচ্ছা, তাহলে কাল সকাল 9টায় তোমার আপুকে থানায় এসে একটা কাগজে সই করে দিয়ে যেতে বলো, তাহলেই হবে। আচ্ছা, তাহলে কাল যাব। নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাসায় আসছি। হঠাৎ অনু আমাকে দেখে ও গাড়ি ব্রেক করে গাড়ি হতে নামলো। আরে আবির, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অনেক দিন ধরে কলেজে আসো না যে? এমনি যাই না। এমনি মানে কি হয়েছে বলো? কিছু না, কাল থেকে আবার কলেজ যাব। এখন আমি যাই, আমার কিছু কাজ আছে। ও চলো, তাহলে আমি তোমাকে এগিয়ে আসি। না, তুমি বাসায় যাও বলে আমি চলে আসলাম। অনু গাড়ির পাশে আমার দিকে তাকিয়ে রইল। পরের দিন আবুকে থানায় নিয়ে গিয়ে একটা কাগজে সই করতে বললাম। আপু সই করলে বললাম, আপু তুই বাসায় যা, আমার একটু কাজ আছে সেরে এ পাশ দিয়ে কলেজে যাব। আপু চলে গেলে আমি গিয়ে থানার বাইরে দাঁড়িয়ে আছি। আপু সহ ওর বন্ধুরা বের হয়ে আসলো। আমি অপু সহ ওর বন্ধুরা বের হয়ে আসলো। আমি ওদের দেখে যেতেই অপু আমাকে মারতে ধেয়ে আসলো। খুশি মারবে বলে হাত তুলেছে, অমনি আমি 2 হাত জোর করায় ও হাতটা নামিয়ে দিল। ভাই, প্রথমেই আমি মাপ চেয়ে নিচ্ছি, সরি। তোমার সাথে কিছু কথা বলার ছিল। বল, কি বলবি? ভাই, আমি জানি তুমি হয়তো ভাবছো আমি আর আমার বোন যে এসব করেছি, তা কিন্তু সত্যি নয়। মানেটা হলো, মিতুর ভাই আমাদেরকে এগুলো করতে বাধ্য করেছিল। ওই দিন পার্কের মধ্যে মিতুকে চড় মারতে মিতুর ভাই আমাকে বলেছিল, এইসব মিতুর ভাইয়ের খেলা, তোমার থেকে ওনার বোনকে দূরে সরে রাখবে বলেই উনি এসব করেছেন। মিতু আমাকে সত্যিই ভালোবাসে। মিতু তোমাকে সত্যিই ভালোবাসে। ধুর, ওর ভালোবাসা, এতদিন জেলে আছি, একটাবার খোঁজ নিয়ে দেখিনি। ওই শালের জন্য আজ আমার জেল খাটা লাগলো। আর ওকে ভালোবেসে আমি ওর সাথে ভালোবাসার নাটক করেছি, ওর বাবার টাকা পয়সার লোভে। ভেবেছিলাম বিয়ে করে সব হাতিয়ে নেব, কিন্তু শালি এখন পাল্টি মেরে দিয়েছে। না ভাই, উম, আহ, মারেনি, ও এখনো ভালোবাসে তোমায়। ওর ভালোবাসার বার করবো। ভাই, এখন তো আমাকে মাফ করে দাও প্লিজ। তোর কোনো দোষ নেই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা মিতু আর ওর ভাইয়ের সাথে। 2 ভাই বোনকে জব্দ করব মিতুকে বিয়েটা করে। আমি তাহলে এখন আসি ভাই। যা, আর ভালো থাকিস। বাসায় আসলাম, একটু পর আপুর ফোন বাজলে আমি গিয়ে দেখলাম মাসুদ ভাই ফোন করেছে। আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে নম্বরটা ব্লক লিস্টে দিয়ে দিলাম। কে ফোন করেছিল ভাই? সিম অফিস থেকে আপু। ও, আমি মনে মনে বলছি, মাসুদ ভাই নিশ্চয়ই ফোন ধরলে বলতো, লাবণ্য তুমি এটা কি করেছো? ওপর কেসটি তুমি লাবণ্য, ভাবছি মিস্টার মাসুদ সাহেব, এবার তুই বুঝবি। অপু যখন তোর বোনকে বিয়ে করে ঘাড়ে লাথি মেরে বাসা থেকে বার করে দেবে, তখন বুঝবি বোনের ডিভোর্সটা কত কষ্টের হয়। আর এই মিতু, তুই আমার জীবন নিয়ে খেলছিস আর অপর সংসারটা নাটক করে ভেঙেছিস। না, এবার দেখ তোর সাথেও কি হয়, তুইও বুঝবি, শুধু সময়ের অপেক্ষা।
একটু পর আপু এসে জানতে চাইলো আমি কেন কলেজ না গিয়ে বাসায় এসে পড়েছি। আপু কলেজ যেতে ভালো লাগছিল না, তাই কলেজ না যেয়ে থানা থেকে বাসায় চলে আসলাম। ও, তাহলে কাল থেকে আবার কলেজ যাস? আর আব্বুও বলেছিল আজ নাকি উনি ওয়ার্কশপে যাবেন না, আব্বু বাজারে গিয়েছেন কিছু ভালো বাজার করতে। উনি বাজার থেকে আসলে আজকে আমরা একসাথে রান্না করে খেয়ে বসে থেকে অনেক গল্প করব। আব্বু বাজার নিয়ে আসলে আপু রান্না সেরে ফেললো, খাওয়া দাওয়া শেষে বসলাম গল্প করতে। আব্বু আমাদের অনেক ভালো ভালো গল্প শোনালো। এক পর্যায়ে আপু বলল, ভাই আমরা আমাদের ভাগ্যটা লিখবো বলে সেই কাজটা শুরু করেছি। হয়তো কিছু সমস্যা বা আমার জন্য তা অসমাপ্ত রয়ে গিয়েছে। এবার আমাদের এই অসমাপ্ত কাজটি সমাপ্ত করতে হবে। কাল থেকে আব্বু আমি একেবারে ভালো মতো কাজে লেগে পড়বো। আর তুই আমাদের পাশেই থাকবি পড়াশোনার পাশাপাশি। আচ্ছা আপু। আর শোন আরেকটা কথা। এবার আমরা আমাদের ভাগ্যটাকে লিখবই। যতই বাধা আসুক না কেন, আমরা আর পিছপা হব না। আপুর কথা শুনে মনে হলো আপু যেন এবার উঠে পড়ে লেগেছে। আপুর চোখ মুখে যেন আজকে অন্য কিছুর ছায়া। ও মনে হয় মাসুদ ভাইয়া সব কথাগুলো মুখ বুজে সহ্য করেছে শুধু সময় হলে তার উচিত জবাবটা দেওয়ার জন্য। গল্প শেষ হলো। আমি এসে আজ একটু পড়ার টেবিলে পড়াশোনার জন্য বসলাম। পড়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি, আপু ঠিকই বলেছে, এবার আমাদের ভাগ্যটা লিখতেই হবে। ভাঙতে হবে মিতু ও ওর ভাইয়ের অহংকার। মিতুকে উচিত শিক্ষাটা অপুই দিবে। আমি শুধু অপুকে নিয়মিত উস্কানিটা মেরে যাব। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। করে আপু ও আব্বুর সাথে ওয়ার্কশপে গেলাম। গিয়ে দেখি আপু আজ সবাইকে বেশ প্রণোদনামূলক কথা বলছে। ও যেন চাইছে সব কর্মীরা কাজ করার জন্য একেবারে জেগে উঠুক, সবাই সবার সর্বত্রতা দিয়ে। একটু পর একটু পর আপুর সাথে আমিও যোগ দিলাম। সবাই আমাদের যথেষ্ট আশ্বাস দিলেন। আপু আমায় এবার কলেজ যেতে বললেন। আমি বাসায় এসে একটু রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা। হঠাৎ বুঝলাম পেছন থেকে কে যেন বারবার বাইকের হর্ন বাজাচ্ছে। ঘুরে তাকাতে দেখি অপু। কিয়াবির কলেজ যাচ্ছিস নাকি? হুম, কলেজ যাচ্ছি। তা অনেকদিন পর কলেজ যাচ্ছিস যে? আয় ওঠ পিছনে। পিছনে আমিও কলেজে যাচ্ছি। অপুর বাইকের পিছনে উঠতে যদিও আমার ভয় করছিল, কিন্তু ওর মুখ চোখ দেখে বুঝলাম ওর কোনো বাজে উদ্দেশ্য বা আমার উপর কোনো রাগ নেই। তাই ওর বাইকের পিছনে উঠে পড়লাম। ও বাইক চালাচ্ছে আর গান বলছে। ওর সাথে আমাকেও গান গাইতে বলছে, কিন্তু আমি না গিয়ে ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি। আর ভাবছি আজকে অপুর সাথে কলেজে ঢুকলে আর কেউ না কেউ হোক, মিতু নিশ্চিত অবাক হয়ে যাবে। যাক ভালোই হবে, তাহলে মিতুও চাইবে অপুকে আমার থেকে আলাদা করতে। কলেজ পৌঁছে গেলাম। আমি বাইক থেকে নেমে ক্লাসের দিকে যেতে অপু বলল, আবির দাঁড়া, আমিও তো ক্লাসে যাব। আমি দাঁড়িয়ে গেলাম। পরে দুজনে একসাথে ক্লাসে যেতে দোতলায় খেয়াল করে দেখলাম অনু আর মিতু দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে উপরে চোখ যেতে দেখি সিঁড়ির শেষ মাথায় মিতু দাঁড়িয়ে রয়েছে। আমরা দোতলায় পৌঁছে গেলে মিতু অপুকে উদ্দেশ্য করে বলল, তুমি এত নিচ হয়ে গিয়েছো যে আমার বিএফ হয়ে এই এতিম ছোট লোকের বাচ্চাটার সাথে কলেজ আসলে আবার একসাথে ক্লাসে যাচ্ছ। আমি কার সাথে কি করব সেটা কি তুমি ঠিক করে দিবে নাকি? অপু থাক, আমি যাই রে বলে পাশ কেটে চলে যেতে অপু আমাকে দাঁড়িয়ে যেতে বলল। আমি অপুর কথা না শুনে চলে গেলাম ক্লাসে। ক্লাসে এসে বসে আছি। একটু পর মিতু ও অপু ক্লাসে ঢুকে দুজনই দুই জায়গায় গিয়ে বসলো। বুঝেছি অপু ও মিতুর সাথে ঝগড়া হয়েছে। এবার অনু আসলেই মিতুকে আমি একটু তেলে আগুনে জ্বলাবে। অনু এসে আমার পাশে বসলো। আজ আমি অনুর অনেক কাছাকাছি গিয়ে বসলাম। বসে শুরু করে দিলাম গল্প। কেউ বলবে না আমরা ফ্রেন্ড, এমন আচরণ করছি যে আমরা যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। খেয়াল করে দেখছি মিতু মনে হয় আমাদের এভাবে দেখে তেলে আগুনে জ্বলে যাচ্ছে। একটু পর অপুর পাশে গিয়ে বসলো এবং অপুর সাথে গল্প করতে লাগলো। যাক, তাহলে থিওরিটা কাজে লেগেছে। মনে মনে আমার কিছুটা হাসি পেল। মিতু তুই খাল কেটে কুমির ডেকে আনতে বসেছিস, আর আমিও তোকে সেই কাজ করতে উৎসাহ দিয়ে যাব। স্যার আসলো এবং ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শেষে বাসায় আসবো বলে অনুর সাথে কলেজে মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি। অনু বলল, আমার বাসা অব্দি এগিয়ে দিবে।
অনু গাড়ি আনতে গেলে আমি দাঁড়িয়ে থাকলাম। অনু গাড়ি নিয়ে আসলে ওর গাড়িতে উঠে বাসায় আসছি। আর দুজন গল্প করছি। জানালা দিয়ে তাকাতে দেখি মিতু অপুর বাইকের পিছনে বসে আছে। অপুর বাইক গাড়ির পাশাপাশি আসলে মিতু যেন আমার দিকে তাকিয়ে বলতে চাইছে, তুই একাই পারিস নাকি দেখাতে? এই দেখ, আমিও পারি। ওরা চলে গেল। অনু আমার বাসা অব্দি এগিয়ে দিয়ে চলে গেল। বাসায় এসে দেখছি আপু ও আব্বু বাসায় ফিরে নাই। দুপুরের খাবারটা খেয়ে আপু ও আব্বুর জন্য খাবার নিয়ে ছুটলাম ওয়ার্কশপে। গিয়ে দেখি আপু আর আব্বু আজ কর্মীদের সাথে কাজে নেমে পড়েছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। দুপুর পেরিয়ে যাচ্ছে, এখনো খাওয়া দাওয়ার কোনো খোঁজ খবর নেই কেন, অথচ এভাবে কাজ করে যাচ্ছে। আব্বু আপুকে ডেকে নিয়ে খেতে খেতে নিয়ে গেলে বললাম, খেয়ে নিতে বললাম। আর আমি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম বেশ কাজ করছে সবাই। আব্বু আব্বুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি সহ আবার তিনজন মিলে কাজে নেমে পড়লাম। কাজ শেষ করে সবাই বাড়ি ফিরলাম। আজ আপু ও আব্বু অনেক ক্লান্ত, তাই আজকে রান্নাটা আমি সেরে ফেললাম। রাতে খেতে বসলে আপু বলল, এভাবে যদি প্রতিদিন কাজ হয় তাহলে খুব বেশি দিন লাগবে না আমাদের ছোট ওয়ার্কশপটা বৃহদায়তন এর রূপ নিতে। আব্বু বলল, হুম, ঠিক বলেছিস লাবণ্য। আমরা এভাবেই প্রতিদিন নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব। তাহলে না একদিন উপরওয়ালা ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেনি। 1 সপ্তাহ পার হয়ে গেল। আপু হিসাব করে জানালো, আমাদের 1 সপ্তাহ কাজের ফলে আমরা আরও 5টি সেলাই মেশিন যোগ করতে পারবো। আমি কিছুটা অবাক হলাম বটে, তবে এই ছোট সাফল্যের হাত ধরেই যে একদিন আমরা আমাদের ভাগ্যটাকে লিখে ফেলবো তার কোনো সন্দেহ নেই। রাতে ঘুমাতে গিয়ে আজ আমার মনটা যেন অন্য কিছু বলছে। আমি এক সময় যার পিছনে ছুটেছি সে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজ অনুও আমার পিছনে ছুটছে। অনুকে দেখলে মনে হয় ও আমায় হয়তো অনেক কিছুই বলতে চায়, কিন্তু বলতে পারে না। ওকে দেখে মনে হয় ও যেন পুরোটাই মিতুর উল্টো। মিতুর উপর প্রতিশোধ নিতে গিয়ে অনু আবার আমার বন্ধুত্বের হাতটি ছেড়ে দিয়ে চলে যাবে না তো? তাহলে কি অপুকে আমি আপন করেই নেব? আমি কি ও যা বলতে চায় তাই বলে দেব ওকে? না, এখন বলা যাবে না। এখন বললে অনু হয়তো আমায় গ্রহণ নাও করতে পারে। আবার অনুর বাবাও কোনো মতেই হয়তো আমায় মেনে নেবে না। সো আগে অনুর পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করি, তারপর না হয় সব ভেবে দেখব। এখন আপাতত অনুর সাথে এভাবেই থাকি। এদিকে তো মিতু আবার অপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, কবে যে আমি মিতুর বিয়েটা দেখব। আর আমাদের এই অবস্থাও পরিবর্তন হবে। কয়েকটি মাস এভাবেই কেটে গেল। আজ আমাদের অবস্থাটা অনেকটাই পরিবর্তন এসেছে। বাড়ি পাল্টিয়েছি, একটা গাড়িও হয়েছে আমাদের। আমাদের অবস্থা মোটামুটি ভালো হয়েছে, তবে এখনও অনেক কিছুই হতে বাকি রয়ে গেছে। আমার ইন্টার প্রথম বর্ষ এই পরীক্ষা আর কয়েকদিন পর, তাই মন দিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। রাতভর পড়াশোনার পাশাপাশি অনুর সাথে ভালোই চ্যাটিংও চলে, পরীক্ষা চলে। এক পর্যায়ে পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ পরীক্ষার দিন আমি আর অনু আসছি। অপু আমাদের ডেকে নিয়ে বলল, আয় সবাই আজকে ঘুরতে যাই। আমি না করলাম। অপু বলল, আচ্ছা, আজ তাহলে আবার সবাই কলেজের ওই পুরনো চাওয়ালার দোকানের সামনে যাই। চাও খাওয়া হবে, আবার আড্ডাও দেওয়া হবে। আচ্ছা, আমরা আসবো তাহলে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবার টেবিলে বসলাম। আপু একে একে রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছে। কেউ যেন দরজার কলিং বেলটা বাজাতে আপু আমাকে গিয়ে দেখতে বলল। আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মেয়ে, বয়সটা খুব বেশিও না আবার কমও না, মাঝামাঝি হবে। কে আপনি, আর কি চাই? উনি মাথাটা নিচু করে বলল, বাবা, আমি তোমার সৎ মা। কি বললেন আপনি? আবার বলুন। বাবা, আমি তোমার সৎ মা। ও, তার মানে ওই দিন আব্বুকে আপনি আর আপনার বাবা আমাদের থেকে আলাদা করে দিয়েছিলেন, আর আপুকে আমাকে আমার পরিবারকে পথে বসিয়েছিলেন। এখনই এই বাসা থেকে বের হয়ে যান বলছি, নইলে কিন্তু বাবা তোমার আব্বুকে একটু ডেকে দাও, ওনার সাথে কিছু কথা বলে আমি চলে যাব। আব্বু বাসায় নেই, আর আব্বুর সাথে আপনার কোনো কথা বলার দরকারও নেই, চলে যান বলছি।
কি হয়েছে ভাই? বলে আপু এসে ওনার সব কথা শুনে বাসার ভেতরে আসতে বলল। আমি আপুর দয়া দেখে অবাক হয়ে গেলাম। শুধু রাগে আমার হাত পা কামড়াচ্ছে। একটু পর আব্বু আসলো। আব্বু এসেই তো আমার থেকে ওনার দেখে বেশি রেগে গেলেন। কিন্তু আপুর কথায় আব্বু কিছুটা শান্ত হয়ে গেলেন এবং কী জন্য এসেছে তা জানতে চাইলেন। সৎমা, আমার বাবা হাসপাতালে, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না উনি। বাবার শেষ ইচ্ছে তোমাকে দেখার, তোমার কাছে ক্ষমা চাওয়ার। প্লিজ আমার সাথে চলো তুমি। আব্বু কিছুতেই রাজি হলেন না। এক পর্যায়ে সৎমা আমাদের সামনে আব্বুর পা জড়িয়ে ধরলেন। বলো, মেয়ে হয়ে আমি কি আমার আব্বুর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি না? তোমার যত ইচ্ছে আমাকে শাস্তি দাও, তো প্লিজ তবুও একটিবার চলো। আপু এসে ওনাকে তুললেন এবং আপুও আব্বুকে একটু বুঝালেন। অবশেষে আব্বু রাজি হয়ে গেলেন। আর আমরা গাড়িতে উঠলাম। আব্বু গাড়ি স্টার্ট দিতে এক ব্যক্তি এসে গাড়ির জানালা দিয়ে আমাকে কার্ড দিল। আমি কার্ডটি খুলতে অবাক হয়ে গেলাম। আপু, কিসের কার্ড ওইটা ভাই? মিতু ও অপুর বিয়ের কার্ড। বলিস কি? উনি কি তাহলে আমাদের মিতুর বিয়ের কার্ড দিয়েছেন? না আপু, এই কার্ড অপু আমায় দিয়েছেন বন্ধু হিসেবে। হিসাবে হিসাবে আর আব্বু সহ আমাদের অবশ্যই ওর বিয়েতে যেতে বলেছেন। ও আচ্ছা, আমি কার্ডটা রেখে দিয়ে ভাবছি, বাহ বা এবার বিয়েটা হবেই তাহলে। বিয়ের পরে মিতু বুঝবে জ্বালা। কিন্তু মিতুর বিয়ে দিতে মাসুদ সাহেব রাজি হয়ে গেল। কিন্তু কেন রাজি হলো? উনি তো অপুকে দেখতেই পারেন না। আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। সবাই হাসপাতালে ঢুকলো আর আমি এদিক ওদিক দেখতে থাকলাম। একটু পর আপু আমায় ডাকলেও আমি গেলাম না। দেখা করার শেষে আপু বেরিয়ে আসলো। বাসায় চলে আসলাম। বাসায় এসে বসে আছি। একটু পর আপু এসে আমার পাশে বসলো। অপুর বিয়েতে যাবি ভাই? আপু। ও বড় মুখ নিয়ে সব ভুলে গিয়ে আমাদেরকে দাওয়াত করেছেন। একদিন আগেই যেতে বলেছেন। না গেলে কেমন হয় বল? আচ্ছা, আমরা তাহলে যাব। আর অপুর বিয়েতে সবচেয়ে দামি গিফটটা আমরাই দেব। আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছি আমিও তো সেটাই চাই। গিফটটা মৃত্যু ওর ভাই দেখবে আর জ্বলে পুড়ে মরবে। হঠাৎ ফোনটি বেজে উঠল। হাতে নিতে দেখি অনু ফোন করেছে। অনু বলো, কেমন আছো? আমরা মৃত্যুর বিয়ে শপিং করতে যাচ্ছি, তুমি আসবে? না অনু, যাও তোমরা। আচ্ছা বলে অনু ফোনটা রেখে দিল। একটা কথা বলবো ভাই? বল। অনু মনে হয় তোকে অনেক ভালোবাসে, তুই ওর ভালোবাসার অমর্যাদা করিস না। কি বলিস আপু? ওর সাথে কি আমার যায়? আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদেরকে, তারপর না হয় অনুর সাথে আমাদের যাবে। ভাই দেখিস যা কি যায় তা না ভেবে যেন অনুকে হারিয়ে বসিস না আবার। ও অনেক মিষ্টি একটা মেয়ে, এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও আমাদের সাথে মিশে। আপু বাদ দে না এখন। বল অপুর বিয়েতে কি গিফট দেওয়া যায়? ভাই আমরা একটা স্বর্ণের আংটি দিব অপুকে, কেমন হবে বল? আপু তুই কি বললি? স্বর্ণের আংটি তো অনেক মূল্যবান হবে। হোক তাতে কি, আমরা এটাই দেব। কালকে অপুর বিয়ে। অপুর বারবার ফোন করে আমাদের আজই যেতে বলেছিল। তাই আমরা রাজি হয়ে বললাম আচ্ছা তাহলে আমরা সবাই আজই আসছি। আমরা আংটি অর্ডার করে রেখেছিলাম। আমি গহনার দোকানে আংটি আনতে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর মিতুর ভাই মিতুকে নিয়ে ওই একই দোকানে হাজির হলেন। আমি আংটির জন্য 25,000 টাকা বের করে দিতে দোকানদার আরও 1,000 টাকা চেয়ে বসলো, যা অর্ডারের চেয়েও বেশি। দোকানদার, স্যার আংটিটার জন্য আরও 1,000 টাকা দিন না প্লিজ, নতুবা আমার লস হয়ে যাবে। প্লিজ স্যার। আরে প্লিজ বলার কি দরকার আছে, এই নিন টাকা। আমি টাকা দিতে দোকানদার অনেক খুশি হয়ে গেলেন। আংটিটা নিয়ে মাসুদ সাহেবের দিকে একটু ঘুরে তাকিয়ে চলে আসলাম। হয়তো বা উনিও মৃত্যুসহ কিছুটা অবাক হয়ে গেলেন। বাসায় এসে দেখি আপু রেডি হয়ে গেছে। অপুকে আংটিটা দিয়ে জানতে চাইলাম আব্বু কোথায়, উনি যাবেন না? আপুকে আংটিটা দিয়ে জানতে চাইলাম আব্বু কোথায়, উনি যাবেন না? ভাই আব্বু যাবেন না, আব্বু আমাদের দুজনকে যেতে বললো। আচ্ছা আপু, আমি তাহলে রেডি হয়ে আসি। আমি রেডি হয়ে গেলাম। আব্বুকে নিয়ে একটা ভাড়ায় চালিত গাড়িতে উঠলাম, কেননা আমি এবং আপু দুজনেই এখনও আমাদের গাড়িটা ড্রাইভিং করতে পারি না, এখনও শিখিনি আর কি। অপুর বাসায় পৌঁছেই দেখি পুরো বাড়িতে মানুষে ভরা। অপু আর আমি সন্ধ্যা হলে দাঁড়িয়ে গল্প করছি। একটু পর অনুসহ কয়েকজন মেয়ে অপুকে হলুদ পরাতে আসলো।
অপুর বাসায় অনু আমাকে দেখে কিছু একটা বলতে গিয়ে বলল না। ওরা হলুদ পরানো শেষে সবাই চলে গেল। পরের দিন বরযাত্রী সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমরা সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে। বেশ ধুমধামে বিয়েটা দিচ্ছে দেখি মাসুদ সাহেব বাসার দরজার সামনে সবাইকে উনি একে একে নিমন্ত্রণ জানাচ্ছে। আমি আর আপু ওনার সামনে দিয়ে ঢুকতে গেলে উনি আমাদেরকে আটকে দিলেন। আমার বোনের বিয়েতে তোদেরকে দাওয়াত দিয়েছে কে? আমি তো তোদের আমার বোনের বিয়েতে কোনো কার্ড দেই নাই। ফকিরের মতো বিনা কার্ডে বিনা দাওয়াতে বিয়ে খেতে চলে এসেছিস নাকি তোরা? আমি আর আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মাসিদ সাহেব গলা বাজিয়ে আমাদের বেশ কিছু কথা শোনাতে শুরু করে দিলেন। এমন চেঁচামেচি দেখে অনেক মানুষজন হাজির হয়ে গেল। আমি একজন মানুষকে বললাম, ভিতরে গিয়ে বরকে বলুন আবির নামের এক ছেলেকে বিয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। লোকটি আমার কথা মতো আরেক বরকে বলতে বাড়ির ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই অপু এসে হাজির হয়ে গেল। কি হয়েছে এখানে? অপু, এই অপমানের জন্যই কি আমাদের তোর বিয়ের কার্ডটা দিয়েছিলি? এতগুলো মানুষের সামনে আমাদের ফকিরের সাথে তুলনা করে কতই না কথা শুনিয়ে দিল তোর। আ আমি কি শুনেছি এসব? সত্যি কি আপনি এগুলো করেছেন? মাসুদ সাহেব, না, আমি আসলে মানে কি? আমার বন্ধুকে ফকির বলে অপমান করা এগুলো কি? এই সব চল। এই বিয়ে আমি করব না। মাসুদ সাহেব অপুর হাত চেপে ধরলেন। প্লিজ অপু, তুমি এমন করো না। আমার ভুলের শাস্তি আমার বোনটাকে দিও না। তুমি চলে গেলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। অপু, ওকে আপনি সবার সামনে আমার বন্ধুর কাছে মাপ চেয়ে নিন। চেয়ে বলুন আপনার ভুল হয়ে গেছে, সরি। অপর কথা মতো মাসুদ সাহেব আমাদের কাছে মাপ চেয়ে সরি বললেন। আমি ইটস ওকে বললাম। মনে মনে বেশ খুশি হলাম। উনি যখন আমাদের অপমান করলো, আমরা কিসের জন্য চুপ করেছিলাম? শুধু এভাবেই মাসুদ সাহেবের নাকটা কাটবো বলে। বিয়ে বাড়িতে ঢুকতে অনুকে দেখে আমি কিছুটা টাসকে খেয়ে গেলাম। এত সুন্দর করে ও সেজেছে যে আমি ওর দিকে তাকিয়ে চোখটা বুঝতেই পারছি না। কি আবির সাহেব, এভাবে কি দেখছেন? না মানে কিছু না। তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে এই সাজে। ও আচ্ছা, সুন্দর দেখালে কি লাভ আর বলুন? যার জন্য সাজি সে তো আর সব বোঝে না। আমি কি বলবো বুঝতেছি না। অনুযায়ী ইনডাইরেক্টলি এভাবে কিছু বলবে ভাবতে পারি নাই। আচ্ছা, আমি একটু ওই দিকটায় যাই বলে অনুর সামনে থেকে কেটে পড়লাম। কি ব্যাপার? আপুকে কোথাও দেখছি না কেন? কোথায় গেল বলে খুঁজতে আপুকে এক পাশে দেখলাম দাঁড়িয়ে রয়েছে। আপুর কাছে যেয়ে দেখি আপুর চোখে পানি। আপু, কি হয়েছে তোর? কিছু না ভাই। আপু কেন কাঁদছে তা জানি। তাই আমি আর আপুকে কিছু বললাম না। বিয়ে শেষ হয়ে গেল। পরের দিন সন্ধ্যায় আমি আর আপু বাসায় চলে আসলাম। ভাই, দেখছিস ওনার কি রাগ আমাদের ওপর, কিভাবে না আমাদেরকে অপমানটা করলেন। আপু, বাদ দে তো, উনিও তো কম অপমান হলেন না। ভাই। 3 দিন পর আমি রুমে বসে থেকে পড়ছি। হঠাৎ আব্বু চিৎকার দিয়ে উঠল। কি হয়েছে দেখতে বাইরে যেতে দেখি আব্বু আপুকে মাটি থেকে তুলছেন। আমি দৌড়ে গিয়ে আব্বুর সাথে আপুকে মাটি হতে তুললাম ও গাড়িতে করে নিয়ে হাসপাতালে চলে আসলাম। ডাক্তার সাহেব আপুকে দেখে বললেন, বেশি চিন্তা ও মানসিক দিক দিয়ে উনি অনেক টেনশন করেছেন, তাই সেন্সলেস হয়ে গিয়েছেন। ও আচ্ছা, আর একটা খুশির খবর আছে, উনি মা হতে চলেছে। আপনি এগুলো কি বলছেন ডাক্তার? আমি ঠিকই বলেছি। ডাক্তার সাহেব চলে গেলেন। আব্বু, এখন কি হবে? কি হবে আমরা আবার কিছুই না। আমি নানা হব আর তুই মামা হবি। আব্বু বেশ খুশির সাথে হাসি মুখে বলল। একটু পর অনু ফোন করলে আমার ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করে আমি কথা বলতে গেলাম। বলো। আব্বু, তুমি কোথায়? কিছু শুনেছো কি? আমি হাসপাতালে। আর কি শুনবো? কি হয়েছে? তুমি জানো তুমি হাসপাতালে, তাও জানো না? তুমি হাসপাতালে কি মিতুকে দেখতে গিয়েছো নাকি? না, আমি মিতুকে দেখতে যাব কেন? আপু অসুস্থ, তাই হাসপাতালে নিয়ে এসেছি। ও আচ্ছা, শোনো তাহলে। অপু নাকি মিতুকে অনেক মারধর করেছে। মিতুর নাকি খুব খারাপ অবস্থা। আমরা সব মিতুকে দেখতে যাচ্ছি এই হাসপাতালে। আচ্ছা যাও বলে ফোন রেখে দিয়ে ভাবছি আমরাও তো হাসপাতালেই রয়েছি। কোন রুমে ভর্তি হয়েছে মিতু কোন রুমে ভর্তি হয়েছে তাহলে? নাকি ওকে হাসপাতালে নিয়ে আসছে? আমি আপুর কাছে যেয়ে দেখি আপুর জ্ঞান ফিরেছে, উঠে বসে আছে। আপু, তুই আন্তঃসত্ত্বা আমাদের আগে বলতে পারিস নাই?
তাহলে আমরা বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে পারতাম। আপু আমাকে ঠাস করে চড় বসিয়ে দিল।